রাজধানীর বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার মেখলা সরকার এবং নিকুঞ্জ থেকে আছেন ব্যারিস্টার মিতি সানজানা। আপনাদের দুজনকেই স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যাচ্ছি ডক্টর মেখলা সরকারের কাছে। আপনার কাছে জানতে চাইব যে নারী এবং শিশুর প্রতি এইভাবে সহিংসতা আসলে বন্ধ কেন করা যাচ্ছে না? এই ধরনের অপরাধের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কি? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এ ধরনের তখন ধর্ষণের মতন একটা ঘটনা ঘটে, একটা নিকৃষ্টতম ঘটনা ঘটে, এটা এক ধরনের কিন্তু এক ধরনের মনোসামাজিক একটা ব্যাখ্যার অবকাশ রয়েছে। অর্থাৎ হলো একটি ব্যক্তি আসলে কিভাবে তার মানসিক গঠনটা তৈরি হচ্ছে, তার সামাজিক মূল্যবোধ কি, নারীর প্রতি তার দৃষ্টিভঙ্গি কি, এই সবকিছুই কিন্তু এ ধরনের একটা ঘটনাকে প্রকাশ করে। কাজে যে ধরনের ব্যক্তি আসলে এ ধরনের ঘটনা ঘটে, একটা ডেফিনেটলি তার যে বেড়ে ওঠার সময় তার যে নৈতিক জায়গা এবং নারীর প্রতি আমরা কিভাবে কি দেখছি সেটা এক ধরনের গুরুত্ব বহন করে এবং এই ঘটনাগুলা রিফ্লেক্ট করে আসলে আমাদের সোসাইটিতে এখনো আসলে যে আমাদের নারীরা মানে যেভাবে তাদের মূল্যায়িত হওয়ার কথা, যেভাবে আসলে দেখার কথা, সেই জায়গাটা এখনো আমরা পৌঁছতে পারিনি। এই ঘটনাগুলো সে বিষয়টারই প্রতিফলন করে। দৃষ্টিভঙ্গির বিষয়ে আপনি বলছিলেন, আমাদের সাথে ব্যারিস্টার মিতি সানজানা আছেন, তার কাছে একটু যেতে চাই। আপনার কাছে যদি একই বিষয়ে জানতে চাই যে ধর্ষণের মতো অপরাধ বা নারীর প্রতি সহিংসতা আসলে কেন বাড়ছে? মূলত যেটি মনে হয় যে বিচারহীনতার একটি সংস্কৃতি যে তৈরি হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দৃশ্যমান এবং কঠোর শাস্তির কোনো ধরনের কোনো উদাহরণ সমাজে তৈরি হচ্ছে না। যদিও আইনটির পরিবর্তন হয়ে সর্বোচ্চ শাস্তি হয়েছে মৃত্যুদণ্ড, কিন্তু এত বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আমরা কিন্তু একটিও মৃত্যুদণ্ড কার্যকর হতে দেখিনি বা কোনো মৃত্যুদণ্ডের রায় হয়েছে এমনটি দেখিনি। যার ফলে দেখা যাচ্ছে যে অপরাধী যারা তারা খুব সহজেই পার পেয়ে যাচ্ছে এবং তারা হয়তো ভাবছে যে এই ধরনের অপরাধগুলো নারী এবং শিশুর প্রতি সহিংসতা করেও পার পেয়ে যাওয়া যায়, যার ফলে এই ধরনের ঘটনাগুলো অনেক বেড়ে যাচ্ছে। এই বিষয়ে যদি আমি একটু ডাক্তার মেখলা সরকারের কাছে আবারও আসি, যেমনটা আসলে ব্যারিস্টার মিতি সানজানা বলছিলেন যে এখনো পর্যন্ত কিন্তু সর্বোচ্চ শাস্তি আমরা দেখিনি কখনো কার্যকর করা হয়েছে। এটা কি আসলে অপরাধীর যথাযথ বিচার না হওয়ায় কি অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ কিনা? আপনার কাছে কি মনে হয়? এটা একটা মানে এর যেটা আমি বলবো মেইন যেটা গুরুত্ব বহন করে আমাদের মানে পরিবারে আসলে কিভাবে বেড়ে উঠছে, আমাদের সন্তানরা কিভাবে বেড়ে উঠছে। কারণ আজকে যে ধর্ষণ করছে সে কিন্তু এক সময় তার এই যে গঠন প্রকৃতি, মানসিক গঠন প্রকৃতি, এই গঠন প্রকৃতি অনেকখানি নির্ধারণ করে দেয় কিন্তু তার বেড়ে ওঠার সময়। কাজে আমি মনে করি যে এখানে আমাদের মানে আইন করে বা এটা তো অবশ্যই একটা গুরুত্ব রয়েছে, কিন্তু তার চেয়ে সর্বোচ্চ যেটা গুরুত্ব দেওয়া প্রয়োজন সেটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থাকে, আমাদের সামাজিক শিক্ষা এবং বিশেষ করে পারিবারিক শিক্ষা। মানে ছোটবেলা থেকেই আসলে তাদেরকে এই বিষয়গুলো শিখিয়ে আসলে বড় করলে তাদের মধ্যে যে মূল্যবোধটা তৈরি হবে। বিশেষ করে ছেলেরা যখন কৈশোরে মানে পদার্পণ করে তখনই তারা আসলে নারীর প্রতি এক ধরনের নতুন ধরনের দৃষ্টিভঙ্গি তৈরি হয় এবং হলো সেই দৃষ্টিভঙ্গি অনেকখানি আসে আমাদের সোসাইটিতে নারীদের অবস্থান কিরকম, পরিবারে তার অবস্থান কিরকম, এই সবকিছুর উপরেই আছে। কাজে যে পরিবারে আসলে কখনো একটা নারীকে অসম্মানিত হতে দেখে না, তার সেই পরিবার থেকে কিন্তু এই ধরনের একটা মানসিক গঠনের পুরুষ পাওয়ার কথা না আর কি। তো সেক্ষেত্রে আমি বলবো হলো আমাদের যদি আসলে পারিবারিক শিক্ষাটাকে আমরা স্ট্রেংথেন করি এবং তার সাথে কিন্তু আমাদের সামাজিক শিক্ষা এবং কিছুটা আমি বলবো যে আমাদের স্কুল কলেজেরও যে শিক্ষা সেটারও কিন্তু একটা গুরুত্ব রয়েছে। জি অবশ্যই। ব্যারিস্টার মিতি সানজানার কাছে জানতে চাইবো, এই যে বেশিরভাগ ধর্ষণের ঘটনায় যথাযথ তদন্ত এবং বিচারের ক্ষেত্রে আসলে অন্তরায় কি কি? যে দেখুন, এখানে অনেক কিছু অন্তরায় আছে। একদম প্রথম থেকে শুরু করতে গেলে বলতে হয় যে সেক্সুয়াল অ্যাসল্ট বা এই রেপের ঘটনা যখন ঘটে, যিনি আসলে ভিকটিম তিনি অনেক অপরাধ বোধে ভোগেন বা এক ধরনের সোশ্যাল স্টিগমা, সোসাইটিতে কি করে আসলে পরবর্তী দেশে পুনর্বাসন হবে, এই ধরনের নানান চিন্তা, সোশ্যাল প্রেশার, পরিবার থেকে তার উপর এক ধরনের প্রেশার থাকে, যার ফলে সে কিন্তু সেই বিষয়টি নিয়ে আইনের আশ্রয় চাইতে ভয় পায়। এটি গেল প্রথম বিষয়। দ্বিতীয়ত যেটি বিষয় আছে যে আমাদের যে
যেখানে প্রশাসন বা পুলিশের কাছে যাচ্ছে সেই জায়গাগুলো কোনো অবস্থাতেই নারী বান্ধব না। একজন নারী যখন কোনো একটা থানায় কমপ্লেইন করতে যান বা কিছু করতে যান, সেখানে যে দ্বিতীয়বারের মতো তাকে কিন্তু আবার সেই ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়, এবং সেই ধরনের পরিবেশ এখন পর্যন্ত তৈরি হয়নি। তারপরে যখন তিনি মামলা করছেন, মামলা তদন্তে দীর্ঘসূত্রিতার একটি ব্যাপার থেকে থাকে, যে এত লেন্দি হয় এই মামলাগুলো, যে একটি দীর্ঘ সময় ধরে সেই মামলাগুলো চালানো এবং সেই যে এক্সপেন্স কস্ট এগুলো বেয়ার করা একজন নারীর পক্ষে, যখন তিনি পরিবারের সাপোর্ট পান না বা যেই নারী তিনি আসলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না, তার জন্য সেটি খুব কঠিন হয়ে দাঁড়ায়। তো সবকিছু মিলেই আসলে এখানে অনেকগুলো অন্তরায় রয়েছে, এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রে এভিডেন্স গুলো নষ্ট হয়ে যায়, তারা যার ফলে কিন্তু যতদিন যায় সময়ের সাথে সাথে অনেক সাক্ষ্য প্রমাণ সেগুলো দুর্বল হয়ে যায়, এবং এইসব কারণে, এবং এখানে তো অনেক কিছুর আসলে সমন্বয়ের একটা ব্যাপার থাকে। ধরেন তার ফরেন্সিক টেস্টের সাথে পুলিশের যে রিপোর্ট, তারপরে ধরেন 161 এর যে আমাদের যেই ধারার অধীনে যে সমস্ত আপনার রয়েছে, 161 ধারায় যে জবানবন্দি রয়েছে, সেখানকার সাথে সবকিছুর একটা সমন্বয় হতে হয়। তো এখানে দেখা যায় যে প্রায় সেই সমন্বয়হীনতার ফলে দেখা যায় যে পুরো যে মামলাটি সেটি অনেক দুর্বল হয়ে যায়, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিচার প্রার্থী যারা, তারা আসলে তাদের যে কাঙ্ক্ষিত বিচার সেটি আসলে তারা লাভ করতে পারে। আরও একবার ফিরে আসতে চাই ডক্টর মেঘলা সরকারের কাছে। আমরা যদি সাম্প্রতিক ঘটনাগুলো পর্যালোচনা করি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে বিভিন্ন বয়সী এই অপরাধের সাথে যারা জড়িত রয়েছে, একদম মনে করেন যে একদম 60-70 বছরের মানুষকেও কিন্তু এ ধরনের অপরাধে জড়িত হতে দেখা গেছে। আমরা বলি যে সম্প্রতি যে আসিয়ার যে ঘটনাটা, সেক্ষেত্রেও কিন্তু এরকমটাই আমরা দেখেছি। এই ধরনের ঘটনায় আসলে সব ধরনের মানুষ কেন যুক্ত হচ্ছে, সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাইবো এর কারণটা কি, এবং এই ধরনের অপরাধ রোধে সরকারের ভূমিকাটা আসলে কতটুকু। ব্যারিস্টার মিতি সানজানার কাছে একটু যাব। আমরা ডক্টর মেঘলা সরকারের সাথে সংযুক্ত হতে পারছি না। মিতি সানজানা, আপনার কাছে জানতে চাইবো যে সামাজিক অবক্ষয়ের কারণে এ ধরনের ঘটনা বেশি ঘটছে এমনটা বলা হচ্ছে, এক্ষেত্রে আসলে করণীয় কি? জি, অবশ্যই এটা সামাজিক মূল্যবোধের যে অবক্ষয়, সেখানে একটি বড় বিষয় রয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা, সেখানে ত্রুটি রয়েছে। জেন্ডার এডুকেশন, এই ধরনের বিষয়গুলো তো আমাদের পাঠ্যপুস্তক কারিকুলামের মধ্যে নেই। এবং একটি শিশু, সে যখন একদম ছোটবেলায়, তার প্রথম শিক্ষাটি হচ্ছে তার পরিবারের থেকে। তো সেই পরিবারের থেকে সেই শিক্ষাটি পেয়ে তারপর সে তার শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে, সেখানে তার শিক্ষার একটি জায়গা, সমাজের সাথে সে যখন মিশে যাচ্ছে সেখানে তার আরেকটি স্তর। তো পর্যায়ক্রমে কিন্তু সে একটি বিভিন্ন শিক্ষার মধ্যে দিয়ে যায়, এবং সেই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় যে একটা বিশাল ত্রুটি রয়ে গেছে, যেখানে আমরা আসলে একজন মেয়ের প্রতি কি ধরনের আচরণ করতে হবে, একজন নারীকে কিভাবে সম্মান করতে হবে, সেটি আমাদের আসলে শিশু অবস্থায়, ছেলে শিশু, মেয়ে শিশু, সবাইকেই আসলে সেই শিক্ষাটি আমাদেরকে একেবারে পরিবার থেকেই আসলে শুরু করতে হবে। এবং সেই সাথে সাথে আমি মনে করি যে গণমাধ্যমের এখানে একটি বিরাট ভূমিকা রয়েছে। বিভিন্ন ধরনের সোশ্যাল ক্যাম্পেইন এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় নানা ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে, বিভিন্ন কিন্তু সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমেও কিন্তু এই বিষয়গুলোকে সামনে তুলে আনা যায় আসলে। তো এই জায়গাটিতে আমার কাছে মনে হয় যে কাজ করার একটি বিরাট জায়গা রয়েছে, কারণ আপনি আইনের আশ্রয় তখনই নেবেন যখন অলরেডি অপরাধটি সংঘটিত হয়ে গেছে। তো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো প্রথমেই আমরা যদি সেটিকে কিওর করতে পারি, প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি, এবং সেই ধরনের একটি মাইন্ডসেট এর মাধ্যমে একটি শিশুকে আমরা সমাজে বড় করতে পারি, একজন সুনাগরিক হিসেবে বড় করতে পারি, যাতে সে আসলে আরেকজন নাগরিককে তার প্রাপ্য সম্মানটি দিবে, একজন নারীকে তার প্রাপ্য সম্মানটি সে দেবে। সেই শিক্ষাটা কিন্তু একেবারে পরিবার থেকে শুরু করতে হবে। একেবারেই তাই। আমরা ডক্টর মেঘলা সরকারের কাছে আরও একবার যাব। যেমনটা আসলে ব্যারিস্টার মিতি সানজানা বলছিলেন যে একেবারে পরিবার থেকে একটা শিশুকে যদি সেই শিক্ষাটা দিয়ে বড় করা যায়, নারীর প্রতি দৃষ্টিভঙ্গির ব্যাপারে, তার মূল্যবোধের জায়গা থেকে আসলে যদি তাকে আরও প্রসিদ্ধ করা যায়, সেক্ষেত্রে কিন্তু আসলে একটা পরিবর্তন আনা সম্ভব। নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানো যাওয়ার ক্ষেত্রে বা বদলানোর ক্ষেত্রে আসলে সামাজিকভাবে কি উদ্যোগ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? এক্ষেত্রে আসলে প্রথমত নারীরই নিজের শক্তিটা, মানে নিজের পায়ের, নিজের মাটিটা শক্ত করতে হবে। একটা নারী যতই হলো আসলে তার শিক্ষিত হবে, তার পড়ালেখা, তার সংস্কৃতি চর্চা সবকিছু মিলেই কিন্তু যে সে যত শক্তিশালী হবে, তার অবস্থান যত শক্ত হবে, তত কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গির জায়গাটা আমাদের আজ পরিবর্তন হবে। এবং এর বাইরে একটা যেটা বলছিল প্রতিরোধের ক্ষেত্রে, আমাদের পুরুষদের অর্থাৎ ছেলে সন্তানদের মানে বেড়ে ওঠার ক্ষেত্রে আলাদা করে বিশেষ অ্যাটেনশনের সাথে সাথে কিন্তু আমাদের
নারীদেরও হলো কিছুটা দৃষ্টিভঙ্গি বলবো তাদের প্রতি দৃষ্টিভঙ্গিও চেঞ্জ করা উচিত। মেয়ে শিশু বড় করার ক্ষেত্রে স্পেসিফিক্যালি ছোটবেলা থেকে তাদেরকে কিন্তু কিছুটা সচেতন করা। একটা মেয়ে শিশু যত সামাজিকভাবে দক্ষ হবে, তার সোশ্যাল স্কিল লাইফ স্কিল গুলা যত সে স্ট্রং হবে, তত কিন্তু এ ধরনের বিষয়গুলাকে সে হ্যান্ডেল করতে বেটার ওয়েতে পারবে। বিশেষ করে অনেক সময় আমরা মানে পরিবারের মধ্যে কিন্তু একটা শিশুকে অনেক ক্ষেত্রে এই ছোটবেলা থেকে তাকে কিছুটা অ্যাওয়ার করা, তার শরীর সম্পর্কে কিছুটা অ্যাওয়ার করা, এই বিষয়গুলোকে যখন তার কোনো ধরনের প্রস্তাব আসবে সেই বিষয়গুলোকে কিভাবে সে হ্যান্ডেল করবে, এই জায়গাগুলো কিন্তু স্ট্রেংথেন করা প্রয়োজন। এবং অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের পরিবারের মানুষজনও মানে বাচ্চারা অনেক ক্ষেত্রে আমাদের কাছে এই ধরনের অভিযোগ করলে এগুলা কিন্তু আমরা ইগনোর করি। আমি বলবো যে এ ধরনের কখনো ধরনের কোনো বাচ্চাদের কাছ থেকে কোনো অভিযোগ আসতে আমাদের বড়দের বিষয়ে বিশেষ করে আত্মীয় স্বজন বা যে কোনো একজনের কাছ জি। থেকে কোনো ধরনের অভিযোগ আসলে সেটা যেন আমরা মানে সবচেয়ে প্রায়োরিটি দিয়ে আমরা এটাকে দেখি এবং এটাকে যেন আমরা ইগনোর না করি। সে ব্যাপারে আমি মনে করি যে আমাদের অভিভাবকদেরও একটু সচেতন অনেক হওয়া বেশি উচিত, সচেতন তাদের হওয়া জরুরি। জি, জি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।